গল্পটি হচ্ছে 7 বছর বয়সী এই ছোট্ট ছেলেটির নাম লি। 1 বছর আগে তার বাবা টিয়ান মারা গিয়েছে। সে তার মায়ের সাথে এই ছোট্ট বাড়িতে বসবাস করে। তার মায়ের নাম শাও। সে একজন ভোকাল আর্টিস্ট, অর্থাৎ বিভিন্ন মুভি সিরিজে ভয়েস ওভার দিয়ে থাকে। প্রতিদিন তার রুটিন একটাই, ঘুম থেকে উঠে রান্না করা, তারপর ছেলেকে স্কুলে ড্রপ করে নিজের কাজে যাওয়া, আর বাকি সময়টা স্বামীর স্মৃতিচারণ করে কাটিয়ে দেয়া। টিয়ানের সাথে তার প্রথম দেখা হওয়া, প্রথমবার এই সুন্দর পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসা, পাহাড়, লেক, গভীর বন আর সেই সুন্দর ব্রিজ, সব মিলিয়ে অসম্ভব শান্ত পরিবেশটা তাদের কাছে এতটাই স্পেশাল হয়ে যায় যে বিয়ের পর তারা এখানেই বাড়ি বানিয়ে ফেলে। তো প্রতিদিনের মতো আজও শাওয়ের দিন শুরু হয় রান্না করে। ইদানিং তার কিচেন চিমনিটা ঠিকভাবে কাজ করছে না, তাই ধোঁয়া সরানোর জন্য জানালা খুলে দেয়। এরপর লিকে ডাক দিতে এসে ঘুম থেকে উঠে পড়ে। উঠেই সোজা দৌড়ে যায় ঘরের এআই অ্যাসিস্ট্যান্টের কাছে। ভয়েস কমান্ড দিয়ে বলে বর্ষাকাল কবে শুরু হবে। এই শুনে এআই আবহাওয়ার খবর প্লে করে। খবরে বলা হয় এপ্রিল মাস শুরু হয়েছে, তবে এখনো বৃষ্টির দেখা মিলছে না। এরপর লি মাকে জিজ্ঞেস করে, তুমি বলেছিলে না এপ্রিল মাসে বৃষ্টি শুরু হবে? এপ্রিলের কয়েকদিন চলে গেল, এখনো বৃষ্টি হচ্ছে না কেন? শাও বলে বৃষ্টির বিভিন্ন জায়গায় যেতে হয়। এই তীব্র গরমে তৃষ্ণার্ত গাছগুলোকে পানি দিতে হয়, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। লি বলে বাবা প্রমিস করেছিল বর্ষার প্রথম দিনে ফিরে আসবে আমাকে দেখতে, ব্রিজের ওই জায়গাটায় আসবে। ছেলের মুখে এসব শুনে তার মনটা খারাপ হয়ে যায়। সে বলে তোমার জন্য একটা সুন্দর বার্গার বানিয়েছি। লি এক্সাইটেড ছিল সেটা দেখার জন্য, তবে ঢাকনার সাথে লেগে ডেকোরেশন খারাপ হয়ে যায়। এই দেখে লি ভালো ছেলের মতো বলে শুধু ডেকোরেশন নষ্ট হয়েছে, খাবার নষ্ট হয়নি। এই বলে খেতে শুরু করে। এরপর বৃদ্ধ প্রতিবেশীদের বিদায় জানিয়ে স্কুলের দিকে রওনা হয়। ছেলেকে স্কুলে নামিয়ে সে চলে আসে কাজে। সেদিন এক ইমোশনাল ড্রামার ভয়েস ওভার দিচ্ছিল। টিয়ানকে ভেবে কখন যে তার চোখে পানি চলে আসে বুঝতে পারে না। কাজ শেষ করে চলে আসে তার বন্ধু ইওয়ানের শপে। ইওয়ান বলে আজও তোমার অপেক্ষা করতে করতে লি ঘুমিয়ে পড়েছে। লির স্কুলটা এই দোকানের পাশেই। স্কুল শেষে এখানে চলে আসে আর শাও বাড়ি ফেরার পথে ছেলেকে নিয়ে যায়। ইওয়ান বলে লি প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে বর্ষাকাল কবে শুরু হবে। টিয়ান এমন প্রমিস কেন করেছিল? সত্যটা বললেই হতো যে সে আর কখনোই ফিরে আসবে না। তারপর রাতের বেলা ছেলের পছন্দের ডায়নাসোর ডল বানিয়ে ফেলে। সেটার ছবি তুলে টিয়ানের নাম্বারে পাঠায় আর বলে দেখো তোমার মতো অত ভালো বানাতে পারেনি। সে নিয়মিত তার সমস্ত কথা টিয়ানের নাম্বারে লিখে পাঠাতো, যদিও কখনোই তার রিপ্লাই আসবে না। এরপর উপরে তাকিয়ে চাঁদের আলো দেখে। এভাবেই তার প্রতিটা রাত পার হতো। সে পুরনো কিছু ভিডিও প্লে করে যেখানে দেখা যায় তাদের তিনজনের এই ছোট্ট পরিবার জীবনের সেরা সময়গুলো কাটাচ্ছে। বার্থডে সেলিব্রেট করা, ঘুরতে যাওয়া, টিয়ানের প্রথমবার লিখে কোলে নেওয়া, নিজ হাতে এই বাড়িটা তৈরি করা। শাওয়ের চাঁদ পছন্দ, তাই বিশাল এক মুনরুফ তৈরি করেছিল টিয়ান। শেষ দিনগুলোতে ছেলেকে বলতো প্রমিস করো ভালো ছেলে হয়ে মায়ের কাছে থাকবে, আমি মেঘের রাজ্যে একটা ঘর বানাতে যাচ্ছি। লি জিজ্ঞেস করে কবে ফিরে আসবে। টিয়ান উত্তর দেয় হয়তো আবারও যখন বর্ষাকাল শুরু হবে। বাবা তোমাকে অবশ্যই দেখতে আসবো। এই ভিডিও দেখে শাও বাচ্চাদের মতো কান্না করতে থাকে। এরপর লিয়ের স্কুল থেকে সবাই সাফারি পার্কে ঘুরতে আসে। সেখানে লিয়ের এক বন্ধু বলে কয়েকদিন আগে তার বাবার সাথে এর চেয়েও বড় এক সাফারি পার্কে ঘুরতে গিয়েছিল। বাবার কথা শুনে লিয়ের খুব মন খারাপ হয়। বলে আমার বাবা বর্ষাকালে ফিরে আসবে, তখন তার সাথে সবচেয়ে বড় পার্কে ঘুরতে যাব। এরপর দেখা যায় কিছু অ্যানিমেল বেরিয়ে ছোটাছুটি করছে। একজন শাওকে বলে তোমার ছেলে খাঁচার দরজা খুলে দিয়েছে এবং মারপিট করছে। লিয়ের বন্ধু লিকে বলে তুই মিথ্যেবাদী, তোর বাবা আমার দাদিমার মতো আকাশে চলে গিয়েছে আর কখনোই ফিরে আসবে না। এই শুনে লি আবারও তাকে মারতে যায়। এরপর বাড়ি ফেরার পথে সে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকে। তার মা এসে বলে নিজে ঝামেলা বাঁধিয়ে নিজেই রাগ করছো। সে বলে আমাদের ঘরের এআই বলেছিল বৃষ্টি শুরু হওয়ার আগে পশু পাখির অস্বাভাবিক ছোটাছুটি লক্ষ্য করা যায়, তাই ওগুলোকে ছেড়ে দিয়েছিলাম যেন জলদি বৃষ্টি চলে আসে। বাবা সত্যি ফিরে আসবে তাই না? এই শুনে অবুঝ বাচ্চাটাকে কি বলবে বুঝে উঠতে পারছিল না। লি বলে বাবা ফিরে আসলে তাকে বলো না যে আমি মারপিট করেছি। শাও প্রমিস করে তার বাবাকে এসব বলবে না। এরপর এক ছুটির দিনে সে বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছিল। চাকরির বাহিরেও ছোটখাটো বিভিন্ন ভয়েস ওভারের কাজ করে থাকে। আর ওইদিকে জানালার পাশে লি বৃষ্টির জন্য অপেক্ষা করে যাচ্ছিল। তখন হঠাৎ বৃষ্টির কয়েকটা ফোঁটা জানালার উপর পড়ে। এই দেখে খুশিতে আত্মহারা হয়ে মাকে বলে বৃষ্টি শুরু হয়েছে, আমি বের হচ্ছি, তুমিও চলো। এই বলে রেইনকোট জুতো পরে রেডি হয়ে যায়। শাও জানালা খুলে দেখে সত্যি বৃষ্টি পড়ছে। তার প্ল্যান অনুযায়ী ছেলের পছন্দের ডায়নাসোর ডল আর একটা চিঠি লিখে নেয়। সে লিখেছে আমি প্রমিসটা ভুলে যাইনি, কিন্তু মেঘের রাজ্যে যেই ঘরটা বানাতে গিয়েছি সেটা এখনো তৈরি হয়নি, তাই এবার আমার ফেরা হবে না। আমি জানি তুমি গত 1 বছর লক্ষ্মী ছেলের মতো ছিলে। বাবা চায়
তুমি যেন প্রতিটা দিন হাসি খুশি থাকো আর মায়ের কথা মন দিয়ে শোনো। অর্থাৎ শাও তার ছেলেকে বলবে এই চিঠি আর ডল তার বাবা পাঠিয়েছে। ওইগুলো নিয়ে সে লিয়ের পিছু পিছু বনের মধ্যে চলে আসে। সে ওই ব্রিজে দাঁড়িয়ে বাবার অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পার হয়ে গেলেও বাবার দেখা পায় না, কারণ মৃত মানুষ কখনোই ফিরে আসে না। শাও বলে তোমার বাবা হয়তো এখনো কাজ শেষ করতে পারেনি, চলো আমরা বাড়ি ফিরে গিয়ে লুকোচুরি খেলবো। লি বলে তুমি যাও, আমি অপেক্ষা করব, বাবা প্রমিস করেছিল আসবে। ছেলেকে বোঝাতে না পেরে সে সাইডে চলে আসে ব্যাগ থেকে ডায়নাসর আর চিঠিটা বের করার জন্য। তখন লি বাবা বলে ডাক দিয়ে ওঠে আর সামনের দিকে এগিয়ে যায়। শাও তাকিয়ে দেখে ব্রিজের ওপর থেকে কেউ একজন তাদের দিকে আসছে। এই দেখে সে হতবাক হয়ে যায়, কারণ লোকটাকে দেখতে একদম তার মৃত স্বামী টিয়ানের মতো। লি দৌড়ে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরে আর শাও তাকে স্পর্শ করে দেখে সে যা দেখছে তা সত্যি কিনা। তার চোখে পানি দেখে লোকটা বলে তুমি কান্না করছো কেন? সেই পরিচিত কণ্ঠস্বরটা শুনে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর চোখ খুলে দেখে সে ঘরের সোফায় শুয়ে আছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা। শাও কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি সত্যি ফিরে এসেছো। এরপর সে ফ্যামিলি ছবিটা নিয়ে বলে এটা আমার পরিবার। তখন লি তার মাকে বলে বাবা কোনো কিছুই মনে করতে পারছে না। সে বলে আমি চোখ খুলে দেখি ব্রিজের পাশের বনের মধ্যে শুয়ে আছি। তারপর ব্রিজের দিকে এগিয়ে আসতেই তোমাদের দুজনকে দেখতে পাই। এর আগের কিছুই আমার মনে নেই। শাও বলে তোমার গায়ে ময়লা লেগে আছে, ফ্রেশ হয়ে নাও। তাকে জামা কাপড় দিয়ে ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ ভেতরে ঢুকে তার পিঠ চেক করে। পিঠের দাগটা দেখে বুঝতে পারে এটাই হচ্ছে তার স্বামী টিয়ান। ছেলেকে এসে বলে এটাই তোমার বাবা তাই না? লি বলে অবশ্যই এটা বাবা, আমি তো প্রথম দেখেই চিনতে পেরেছি। বাবা কিন্তু অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে। শাও বলে হ্যাঁ, তোমার বাবাকে আগের চেয়েও অনেক কম বয়সী মনে হয়। লি বলে তা তো বুঝলাম, কিন্তু সে আমাকে ভুলে গেল কিভাবে? শাও বলে মেঘের রাজ্য তো অনেক উপরে, তাই নিচে নামার সময় হয়তো মাথায় আঘাত পেয়েছে। তবে বাবাকে মেঘের রাজ্যের কথা বলবে না, তাকে বলবে সে আমাদের সাথেই ছিল, হঠাৎ করে স্মৃতি ভুলে গিয়েছে। এরপর তারা উকি মেরে অপেক্ষা করতে থাকে সে কখন ওয়াশরুম থেকে বেরোবে। বের হতেই তাকে ধরে পাশের ঘরে নিয়ে আসে। এটা হচ্ছে টিয়ানের ওয়ার্ক প্লেস। এখানে বসেই সে আর্কিটেকচারের কাজকর্ম অর্থাৎ বিল্ডিং এর প্ল্যান ও ডিজাইন তৈরি করত। সবকিছুই তার কাছে অপরিচিত মনে হয়। জিজ্ঞেস করে আমি বনের মধ্যে পড়ে গেলাম কিভাবে? শাও বলে আমরা লিয়ের পছন্দের লুকোচুরি খেলতে জঙ্গলে গিয়েছিলাম। আমাদের খুঁজতে গিয়ে তুমি বনের ভেতরে চলে গিয়েছিলে আর সেখানে আবারও স্মৃতি ভুলে গিয়েছো। মাঝে মধ্যেই তোমার মেমোরি লস হয়ে যায়। এরপর লি বাবার সাথে ঘুমানোর বায়না ধরে। টিয়ান বলে আমি একাই এই ঘরে ঘুমিয়ে পড়বো। শাও বলে তোমার বাবা টায়ার্ড, আজকে আমার সাথে ঘুমাও। এরপর সে মাঝরাতে উঠে ভূত আর আত্মা সম্পর্কে গুগলে সার্চ করে। তারপর বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে টিয়ানের ওয়ার্ক প্লেসে চলে আসে। টিয়ান তখন জেগেই ছিল। শাওকে দেখতে পেয়ে ঘুমের ভান ধরে। আর এদিকে শাও আরো কনফার্ম হওয়ার জন্য এনগেজমেন্ট রিংটা তার আঙুলে পরিয়ে দেখতে নেয়। তখন টিয়ান বলে ওঠে এত রাতে কি করছেন? এতে সে স্লিপিং ওয়াক বা ঘুমের ঘরে হাঁটার অভিনয় করে বেরিয়ে আসে। সকালে শাও যখন ঘুমিয়েছিল তখন তার মা ফোন করে। ফোনটা রিসিভ করে লি। লি বলে তোমাকে দেখাবো কে ফিরে এসেছে। এই বলে তার বাবাকে দেখানোর জন্য বের হয়। তবে তার আগেই শাও উঠে তাকে ধরে ফেলে। তার মা জিজ্ঞেস করে ও কাকে দেখাতে যায়। শাও কথা ঘুরিয়ে বলে ওর ফেভারিট কার্টুন দেখাতে চেয়েছিল। এরপর টিয়ান আসে হাতে ছাতা নিয়ে, যে ছাতাটা নিয়ে গতরাতে শাও গিয়েছিল তার ঘরে। শাও বলে নিশ্চয়ই আমি আবারও ঘুমের ঘরে হেঁটেছি। টিয়ান বলে এই ঘরের একজন ঘুমের মধ্যে হাঁটে, আরেকজনের স্মৃতিশক্তি নেই, তাহলে সংসার চালায় কে? লি বলে আমার মা, সে ভয়েস অ্যাক্টিং এর জব করে, আমাকে স্কুলে নিয়ে যায়, মা সবকিছু পারে। তারপর দেখা যায় শাও টিয়ানের ডেথ সার্টিফিকেটের ফাইল খাটের নিচে লুকিয়ে রাখছে। তখন লি চলে আসলে সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এই ডেথ সার্টিফিকেট দেখে ফেললে ওরা জেনে যাবে টিয়ান আর বেঁচে নেই। লি জানায় সে আজ স্কুল যেতে চায় না, সারাদিন বাবার সাথে খেলবে। শাও বলে তাহলে বাবাকে দেখে রেখো, সে যেন কোথাও চলে না যায়, যেতে চাইলে কান্না শুরু করবে আর আমাকে কল করে জানাবে। এরপর যাওয়ার সময় টিয়ানকে বলে লি আপনাকে জ্বালাতন করবে না, ও খুব ভালো ছেলে। টিয়ান গুড বাই বলে। তখন লিও বিদায় জানিয়ে বলে তুমি শুধু গুড বাই বলবে না, তুমি বলবে গুড বাই হানি। এই শুনে তার বাবা মা দুজনেই লজ্জায় পড়ে যায়। শাও চলে গেলে লি তার বাবাকে নিয়ে আসে তার রুমে। খাটের নিচ থেকে একটা কাগজ বের করে বলে এটা তুমি আমাকে অনেক আগে দিয়েছিলে, বলেছিলে এটা যেন মাকে না বলি। দেখা যায় সেটা ছিল একটা ম্যাপ। ওইদিকে শাও জঙ্গলে এসে খোঁজার চেষ্টা করে যে ওই অদ্ভুত ঘটনা কিভাবে ঘটলো। আর এদিকে টিয়ান সারাদিন ছেলের সাথে খেলাধুলা করে কাটায়। তারপর ম্যাপ নিয়ে গবেষণা করে। ম্যাপে উল্লেখিত নির্দিষ্ট পয়েন্টে এসে, যেটা ছিল তার ঘরের
পাশে অবস্থিত। সেখানে একটা গাছ দেখতে পায়, মাটি খুঁড়ে পেয়ে যায় একটা চাবি। তখন বৃদ্ধ প্রতিবেশীরা তাকে দেখে হতভম্ব হয়ে যায়, বলে ও তো দেখতে ঠিক টিয়ানের মতো। দেখা যায় তাদের ট্রলিটা খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করতে এগিয়ে যায় টিয়ান, বলে আমি এসেছি আপনাদের সাহায্য করতে, মাত্র 2 মিনিট লাগবে। এই শুনে তারা ভাবে এ হয়তো যমরাজ তাদেরকে পরপারে নিতে এসেছে। এই ভেবে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু টিয়ান চুপচাপ তাদের ট্রলিটা ঠিক করে দেয়। মহিলাটি তাকে ধন্যবাদ দিতে এগিয়ে যায়, বলে শাও তোমাকে অনেক মিস করেছে, তাকে অনেক ভালোবাসবে। তবে লোকটা তাকে টেনে নিয়ে আসে, বলে ও নিশ্চয়ই আমাদেরকে নিতে এসেছে। তখন কাজ শেষ করে শাও বাড়ি ফিরছিল, তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে তোমার বাড়িতে কে এসেছে? শাও বিষয়টা এড়ানোর জন্য বলে কেউ আসেনি। এই শুনে তারা শতভাগ শিওর হয়ে যায় যে ওইটা নিশ্চয়ই যমরাজ। এরপর শাও বাড়ি এসে জিজ্ঞেস করে ওনারা তোমাকে কি বলেছে? টিয়ান বলে আমাকে ধন্যবাদ জানিয়েছে আর বলেছে তোমাকে ভালোবাসতে। এই শুনে শাও বেশ খুশি হয়ে যায়। লি তার বাবাকে বলে সে তার বাবার বানানো গ্রিন রাইস বল খেতে চায়। শাও মানা করে দিয়ে বলে সেটা বানানো খুব কঠিন, তোমার বাবা পারবে না। লি বলে কেন পারবে না, আগে তো বানিয়েছিল। টিয়ান বলে আমি চেষ্টা করে দেখব। এরপর শাওয়ের সহযোগিতায় লিয়ের পছন্দের খাবারটা বানিয়ে ফেলে। তারপর তিনজন একসাথে ডিনার করে। রাতের বেলা শাও তাদের পুরনো কিছু জিনিসপত্র নিয়ে আসে, ছবির অ্যালবাম এবং আরো কিছু জিনিসপত্রের সাথে কয়েকটা চিঠিও দেখতে পায়। শাও বলে স্কুল শেষে আমরা আলাদা কলেজে ভর্তি হয়েছিলাম, তখন একে অপরকে চিঠি লিখতাম। সেখানে কি রিং এর মতো কিছু একটা দেখে জিজ্ঞেস করে এটা কি? শাও বলে এটা ছিল আমার লাকি চার্ম, ব্যাগের সাথেই থাকতো। টিয়ান জিজ্ঞেস করে আমরা কি স্কুল লাইফ থেকেই একে অপরকে পছন্দ করতাম? শাও বলে তুমি করতে না, শুধু আমি তোমাকে পছন্দ করতাম। 2008 সালে হাই স্কুলের প্রথম দিকে তোমাকে দেখেছিলাম। স্কুলে যাওয়ার সময় কেউ বারবার ওভারটেক করার চেষ্টা করছিল, আমিও কম না, গতি বাড়িয়ে তাকে ওভারটেক করে চলে আসি। তবে স্কুল আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, দেরি করায় কাউকেই ঢুকতে দেওয়া হয় না। পানিশমেন্ট হচ্ছে ছুটি হওয়া পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। এটা দূর থেকে শুনতে পেয়ে সাইকেল ঘুরিয়ে চলে যাব। তখন প্রথমবারের মতো তোমাকে দেখতে পাই, অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তুমি সোজা স্কুলের মধ্যে ঢুকে পড়ো। টিচার থামানোর চেষ্টা করলে বাকি স্টুডেন্টরাও ভেতরে ঢুকে যায়। এই সুযোগে আমিও ঢুকে পড়ি। তুমি ছিলে ইওয়ানের বন্ধু, সে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর একদিন কথা বলার জন্য তোমার দিকে এগিয়ে যাই, অ্যাক্সিডেন্টলি স্লিপ কেটে তোমাকে নিয়ে পড়ি সদ্য নির্মিত বালি সিমেন্টের মধ্যে। এখানে পড়ে তোমার পিঠে ওই দাগটা হয়েছিল। আমরা আলাদা সেকশনে হওয়াতে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। এরপর কলেজ এন্ট্রান্স এক্সাম শেষে সবাই ঘুরতে এসেছিলাম এই অঞ্চলে। জানতে পারি তুমি আর্কিটেকচার প্রোগ্রামে বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, কিন্তু আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল। তবে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, শুধুমাত্র এই জন্যই গিয়েছিলাম ওই ট্রিপে। জঙ্গলের এক ব্রিজে তুমি একা দাঁড়িয়েছিলে, সামনে গিয়ে দেখি তুমি শুয়ে আছো। ভেবেছিলাম হয়তো অজ্ঞান হয়েছিলে, তবে তেমন কিছুই হয়নি। তুমি তাকিয়েছিলে আকাশের দিকে। এই দেখে যখন চলে আসছিলাম তখন তুমি নাম ধরে ডাকলে, বললে আকাশের ওই মেঘগুলো কত অদ্ভুত। আমি পাশে গিয়ে বসলাম, দুজনে একসাথে তাকিয়েছিলাম আকাশের ওই মেঘগুলোর দিকে। এরপর রাতে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় আমি তোমাকে ডেয়ার দিয়েছিলাম পরের বছর একই সময়ে একই জায়গায় দেখা করতে আসবে। সবাই যখন কৌতূহলী হয়ে উঠেছিল তখন কথা ঘুরিয়ে বলি জাস্ট মজা করেছি, দেখা করতে হবে না। এখানে টিয়ান জিজ্ঞেস করে তারপর কি হয়েছে? শাও বলে তারপর 1 বছর পার হয়ে যায়। তোমাকে ডেয়ার দেয়া সেই দিন অনুযায়ী সেই জায়গায় চলে যাই। আমি জানতাম তুমি কখনোই আসবে না, তারপরেও নিজেকে মানাতে পারিনি। অনেক অভিমান নিয়ে চিৎকার করে তোমাকে বিদায় জানাই। তখন হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকে। তাকিয়ে দেখি তুমি এসেছিলে। আমার হার্টবিট বেড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। টিয়ান বলে তাহলে আমাদের এক হওয়ার পেছনে সম্পূর্ণ এফোর্ট আর ক্রেডিট তোমার ছিল। শাও অভিনয় করে দেখায় সেদিন কিভাবে তারা ছাতা নিয়ে হেঁটেছিল। এরপর সে অতিরিক্ত ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে। টিয়ান তাকে বিছানা পর্যন্ত এগিয়ে দেয়। শাও মাতাল অবস্থায় জড়িয়ে ধরে বলে আমাকে ছেড়ে কোথাও যেও না। পরদিন দেখা যায় লি কিছুতেই স্কুল যেতে চাইছে না। টিয়ান তাকে টেনে বের করে নিয়ে আসে। সে দরজা ধরে দাঁড়িয়ে থাকে, পেটে ব্যথার অভিনয় করে শুয়ে পড়ে। টিয়ান বোঝায় ভালো ছেলেরা প্রতিদিন স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসলে তারা দুজন ডায়নোসর ব্যাটেল গেম খেলবে। এই শুনে লি দিব্যি উঠে দাঁড়িয়ে বলে যাওয়ার আগে একটা কিস করে দাও। টিয়ান তার গালে চুমু খায়। লি বলে এবার মাকেও একটা কিস করে দাও। এই শুনে সে লজ্জায় পড়ে যায়। তখন শাও তাকে কিস করে বেরিয়ে পড়ে। টিয়ান আদর করে হানি বলে ডাক দেয়। শাও খুশি হয়ে অফিসে চলে যায়। তারপর ইওয়ান ফোন করে বলে ইদানিং লি দোকানে আসছে না, তার কি শরীর খারাপ? লির জন্য একটা ডায়নোসর পিলো কিনেছি, ওকে দেখতে বাড়ির দিকে যাচ্ছি। এই শুনে শাও ভাবে টিয়ানকে দেখে ফেললে ইওয়ান হয়তো ভয় পেয়ে যাবে, তাই সে জলদি বেরিয়ে পড়ে। আর এদিকে ইওয়ান শাওয়ের বাড়ি চলে আসে। টিয়ান তখন পাশের ঘরে মানে তার ওয়ার্ক প্লেসে ছিল। ইওয়ান দেখে ঘরের দরজা খোলা, এমনকি চুলা অন করা। সে চুলাটা বন্ধ করে লিয়ের রুমে যায়। আর এদিকে টিয়ান এসে দেখে চুলাটা অফ হয়ে আছে, তাই আবারও অন করে তার রুমে চলে যায়। তখন ইওয়ান
টিয়ান এসে দেখে চুলাটা আবারও জ্বলছে। এবার সে কিছুটা ভয় পেয়ে যায়। পাশের রুমে শব্দ পেয়ে ডাইনোসর পিলোটা অস্ত্র হিসেবে তুলে নেয়। যখন অ্যাটাক করতে যাবে তখন টিয়ানকে দেখে ভূত ভেবে চিৎকার দিয়ে পাশের রুমে ঢুকে পড়ে। টিয়ান তাকে চোর ভেবে অন্য দরজা দিয়ে রুমে ঢুকে আক্রমণ করে। সে কোনো রকমে পালিয়ে বের হওয়ার সময় টিয়ান তাকে ধরে ফেলে। ঠিক ওই মুহূর্তে শাও এসে বলে, এটা তোমার বেস্ট ফ্রেন্ড ইওয়ান। এই শুনে তাকে ছেড়ে দিয়ে আদর করে। ইওয়ান তাকে ভালোভাবে ছুঁয়ে দেখে আর বলে এটা কিভাবে সম্ভব। এরপর শাও তাকে সবকিছু বুঝিয়ে বলে। সে জানতে পারে বর্তমানে টিয়ানের আগের কোনো স্মৃতি মনে নেই। ইওয়ান বলে, তোমার মস্তিষ্কের রোগ হওয়ার পর থেকে মাঝে মধ্যেই স্মৃতি ভুলে যেতে। তখন আমি তোমাকে আমাদের পুরনো গল্প শুনিয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করতাম। এই বলে সে পুরনো অভ্যাস মতো চাপা মারতে শুরু করে। বলে, আমি ছিলাম স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ও ফাইটিং এক্সপার্ট ছেলে। তোমাকে কেউ বুলি করলে আমি বাঁচাতাম। এসব শুনে টিয়ান হেসে যাচ্ছিল। তখন শাও বলে, আসল গল্পটা আমি আগেই ওকে শুনিয়েছি। এই শুনে ইওয়ান লজ্জা পেয়ে বলে, আমি যেটা বলেছি ওটাই সত্য। তারপর সে যাওয়ার সময় শাওকে বলে, ও মেডিকেলি ডেড হয়ে গিয়েছিল। আমরা ওকে মাটির নিচে সমাহিত করেছি। এরপরেও কিভাবে ফিরে আসলো? শাও বলে, ওসব নিয়ে ভাবতে চাই না। ওর কোনো স্মৃতি মনে নেই, তাতেও কিছু আসে যায় না। ও ফিরে এসেছে, এটাই অনেক। তারপর একদিন শাও টিয়ানকে নিয়ে চলে আসে তাদের স্কুলে। সে ভাবে পুরনো দিনগুলো স্মৃতিচারণ করলে টিয়ানের মেমোরি ফিরে আসতে পারে। প্রথমে দেখায় স্কুল গেটের সেই জায়গাটা যেখানে প্রথমবার তাদের দেখা হয়েছিল। তারপর ওই জায়গায় নিয়ে আসে যেখানে তারা একসাথে পড়ে গিয়েছিল। তাদের হাতের ছাপ এখনো পড়ে আছে। টিয়ান হাত বসিয়ে দেখে তার হাতের সাথে মিলে যাচ্ছে। স্মৃতিগুলো মনে করতে না পারলেও শাওয়ের অনুভূতি সে বুঝতে পারে। তখন সিকিউরিটি গার্ড চলে আসলে সে তাকে নিয়ে দৌড়ানো শুরু করে। শাও চেয়েছিল স্কুলে তার হাত ধরে হাঁটবে। সেই স্বপ্নটা তার এখন পূরণ হলো। তবে তারা একবার দৌড়েছিল। টিয়ান ঠিক একইভাবে তার হাত ধরে দৌড়ায় জলদি পৌঁছানোর জন্য। সেদিন ছিল শাওয়ের ইন্টারভিউ। সে চেয়েছিল ভয়েস আর্টিস্ট হতে, তবে তার কনফিডেন্স ছিল না। টিয়ান জড়িয়ে ধরে বলে, আমি বিশ্বাস করি তোমার ট্যালেন্ট আছে, শুধু কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও। এরপর সে ভালোভাবে ইন্টারভিউ শেষ করে। তারপর টিয়ান তাকে নিয়ে আসে তার বানানো একটা কৃত্রিম মেঘের ডিজাইন দেখাতে। শাও জিজ্ঞেস করে, মেঘ এত ভালোবাসো কেন? টিয়ান বলে, মেঘ দেখতে ধোয়ার মতো ভারহীন মনে হলেও আকাশের এক টুকরো মেঘের জটলা 10টা হাতির চেয়েও ভারী হয়ে থাকে। মেঘের দিকে তাকালে নিজেকে হালকা মনে হয়, কারণ ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। সেই ট্রমা আমাকে শান্ত আর ভারী করে তোলে। বড় হয়েছি নানুর কাছে, সেও আমাকে ছেড়ে পরপারে চলে গিয়েছে। শাও বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো। আমাদের নিজের একটা ঘর হবে। টিয়ান বলে, আমি নিজে ডিজাইন করে ওই ঘর বানাবো। ঘরটা হবে সেই পাহাড়ি অঞ্চলে যেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে শাও বলে, তুমি তোমার কথা রেখেছিলে, নিজের হাতে ঘর বানিয়েছো, আমাদের পছন্দের সব রান্না শিখেছো, আমাদেরকে যত্ন করে আগলে রেখেছো। আমাকে বলতে চিন্তা করো না, আমি পাশে আছি। তখন টিয়ান বলে, আমার কিছু মনে পড়ছে না, তবে এখন কেউ একজন আছে যাকে আমি অনেক পছন্দ করি, যে ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, প্রচুর কথা বলতে আর হাসতে ভালোবাসে। যদিও আমার অতীত মনে নেই, তবে এখন থেকে নতুন ভাবে স্মরণীয় দিন তৈরি করব। এই বলে তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে তারা তিনজন একসাথে গেম খেলে, প্রতিদিন ঘুরতে যায়, লিয়ের বার্থডে সেলিব্রেট করে। এভাবেই প্রত্যেকটা দিন স্মরণীয় করে রাখে। শাও তাকে বিয়ের ভিডিও দেখায় যেখানে টিয়ান ভালোবাসার মানুষটাকে পেয়ে কান্না করছিল। এটা দেখে সে বুঝতে পারে শাওকে কতটা ভালোবাসতো। এরপর স্কুলে বলা হয় স্পোর্টস ডেতে সবার বাবা মাও জয়েন হতে পারবে। লি জানায় তার বাবা মা দুজনই জয়েন করবে। তখন তার ওই বন্ধুটাও বলে তার বাবা মাও জয়েন করবে, তার বাবা অনেক শক্তিশালী, সেই জিতবে। লি বলে, আমার বাবা আরো বেশি শক্তিশালী, সে তোমার বাবাকে তুলে নিয়ে দৌড় দিবে। ওইদিকে টিয়ান সেই ম্যাপটার উল্টো দিকে একটা ক্লু খুঁজে পায়। ম্যাপের বিভিন্ন কোণ এক করলে একটা সূর্য তৈরি হয়। সেই সেন্টার পয়েন্টের লোকেশন হচ্ছে তার ওয়ার্ক প্লেসের মাঝখান। সেখানেও একই রকম সূর্য আঁকা ছিল। সেই কার্ডটা তুলে একটা বক্স খুঁজে পায়। এর আগে ম্যাপের লোকেশন অনুযায়ী যেই চাবিটা খুঁজে পেয়েছিল সেই চাবিটা দিয়ে বক্সটা খুলে ফেলে। তার ভেতরে ছিল একটা ডায়েরি। টিয়ান যখন অসুস্থ ছিল তখন এই ডায়েরিটা লিখে রেখেছিল, যেটা পড়ে সে সবকিছু বুঝতে পারে। পুরো ঘর তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে বেড়ায়। শেষমেশ খাটের নিচে খুঁজে পায় তার ডেথ সার্টিফিকেট। এখন বুঝতে পারে কেন ওই বৃদ্ধ প্রতিবেশী তাকে দেখে এত ভয় পেয়েছিল, কেন ইওয়ান তাকে ডেকেছিল ভূত বলে। শাওয়ের লেখা সেই চিঠিটা খুঁজে পায়। সে বুঝতে পারে অতীত থেকে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে শরীর, আত্মা আর একটা শূন্য মস্তিষ্ক নিয়ে। তাই কোনো মেমোরিজ বা স্মৃতি নেই। এটা স্বপ্ন নাকি বাস্তব বোঝার জন্য গরম কুকারে হাত দেয়। বুঝতে পারে সে স্বপ্ন দেখছে না। তখন শাও লিকে নিয়ে স্কুল থেকে ফিরে আসে। তারা হাসি খুশি থাকলেও টিয়ান গভীর চিন্তায় ডুবেছিল। তারপর সম্পূর্ণ ডায়েরিটা পড়ে একদম ক্লিয়ার হয়ে যায় যে বর্ষাকাল শেষ হলো।
আসলেই তাকে আবার ফিরে যেতে হবে অতীতে। সবাই ঘুমিয়ে পড়লেও সে ভাবতে থাকে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান নিয়ে। ঘরের এআই অ্যাসিস্ট্যান্ট বলে বর্ষার আর অল্প কয়েকটা দিন বাকি আছে। তারপর দিন সে ইওয়ানের দোকানে যায়, তাকে বলে আমি কবরটা দেখতে চাই। ইওয়ান তাকে নিয়ে আসে তার কবর দেখাতে। সে অনেকগুলো খাম ইওয়ানকে দেয়, বলে এগুলো লিয়ের জন্য। তার প্রতি জন্মদিনে একটা করে জঙ্গলের নির্দিষ্ট জায়গায় ফেলে আসবে। সে ঠিক খুঁজে নেবে ম্যাপ অনুসরণ করে। তারপর ধীরে ধীরে বড় হয়ে উঠলে হয়তো এই উপহারের জন্য আর অপেক্ষা করবে না। তখন ভেবে নিয়েও সে নিজেকে সামলাতে শিখেছে। ইওয়ান জিজ্ঞেস করে আগামী বর্ষাকালে আসবে না? টিয়ান বলে সময়ের কোনো এক ত্রুটির কারণে ভুলক্রমে ভবিষ্যতে চলে এসেছি, আর ফিরে আসা হবে না। ইওয়ান বলে তোমাকে অনেক মিস করেছি, আর ভবিষ্যতেও করব। এই বলে সে কান্না শুরু করে। তারপর দেখা যায় লি নিজের কাপড় নিজেই ভাঁজ করতে শিখেছে। শাও জিজ্ঞেস করে এটা কে শেখালো? লি বলে বাবা শিখিয়েছে। বাবা বলেছে এখন থেকে নিজের কাজ নিজেকেই করতে হবে। তারপর শাও দেখে লি সেই ডাইনোসর ডলটা নিয়ে খেলছে, যেটা বিছানার নিচে লুকিয়ে রেখেছিল, যেখানে আরো ছিল টিয়ানের ডেথ সার্টিফিকেট। সে বুঝে যায় টিয়ান সবকিছু দেখেছে। শাও দেখে সে ছেলেকে সাইকেল শেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এছাড়া লি যেন আঘাত না পায় তার জন্য সরু কোণগুলোতে রাবার লাগিয়েছে। নষ্ট চিমনিটা ঠিক করেছে, রান্না করার নিয়ম লিখেছে, আর মশলাগুলো সাজিয়ে রেখেছে। এসব দেখে সে জলদি চলে আসে ইওয়ানের কাছে। ইওয়ান সত্যিটা বলে দেয় যে টিয়ান আর বেশি দিন থাকবে না, চিরদিনের জন্য চলে যাবে। মন খারাপ করে যখন বাড়ি ফিরছিল, ওয়েদার রিপোর্টে দেখতে পায় খুব শীঘ্রই বর্ষাকাল চলে যাবে। এরপর বাড়ি ফিরে দেখে সে এখনো সাইকেল শেখানোর চেষ্টা করে যাচ্ছে। লি পড়ে গেলে সে বারবার চেষ্টা করতে বলে। শাও রেগে গিয়ে বলে ওঠে ওর এখনই কেন শিখতে হবে? তোমার কি সময় শেষ? এই বলে মন খারাপ করে বাহিরে এসে বসে থাকে। সেখানে ওই বৃদ্ধ প্রতিবেশী তাদের ব্রেসলেট খুঁজে বেড়াচ্ছিল। শাও সেটা খুঁজে দেয়। বৃদ্ধ লোকটা অনেক যত্নে তার স্ত্রীকে পরিয়ে দেয় সেই ব্রেসলেট। লোকটা বাড়ির দিকে চলে যায়, আর মহিলাটি তার পাশে বসে পড়ে। বলে তোমার মন খারাপ কেন? এই বলে তার কানে একটা ফুল গুজে দেয়। শাও তার হাত ধরে জিজ্ঞেস করে আপনারা অনেক সুখী, তবে একে অপরকে হারিয়ে ফেললে কি করবেন? তিনি বলেন আমরা প্রমিস করেছি যদি আমি ওর আগে চলে যাই তাহলে ও মন খারাপ করবে না, ঠিকভাবে নিজের খেয়াল রাখবে, মন চাইলে গান গাইবে, ভালো খাবার খাবে, ছেলে মেয়েদের সাথে থাকবে। তারপর পরপারে আবার দেখা হলে ওই সব গল্প শোনাতে হবে। তার কথায় শাও বুঝতে পারে যার যেতে হবে তাকে যেতে দেওয়ার নামই জীবন। বাড়ি ফিরে ছেলেকে জিজ্ঞেস করে যদি বাবা আবার চলে যায় তাহলে কি করবে? লি বলে বাবা আজকেই বলেছে সে নাকি চলে যাবে। আমার প্রচন্ড রাগ হয়েছিল, বলেছিলাম তুমি কখনোই আমাদের ছেড়ে যেতে পারবে না। তখন বাবা বলে দেখো মেঘ পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি হয়ে, তারপর অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়। বাবার ক্ষেত্রেও একই রকম হবে। আমি বলেছি এমন হবে না, পানিটা এখানেই আছে। এই বলে মাটি খুঁড়ে পানি খোঁজার চেষ্টা করি। কান্না করে বলি তাহলে আমার সাথে কে গেম খেলবে? যদি বাবাকে অনেক মিস করি তখন কি করব? বাবা বলে আকাশের দিকে তাকিয়ে থাকবে, বাবা মেঘের উপর থেকে তোমাকে দেখব, যা বলবে সব শুনতে পাবো। বাবার উত্তর পেতে হলে এখানে হাত রেখো, শুনতে না পেলেও অনুভব করতে পারবে। ছেলের মুখে এসব শুনে সে অঝরে কান্না করে যায়। লি তার চোখের পানি মুছে বলে বাবা আরো বলেছে আমাকে জলদি বড় হয়ে তোমার দেখাশোনা করতে হবে। রাতের বেলা টিয়ান ছেলেকে ঘুম পাড়ায়, আর শাও পরম মুগ্ধতায় দরজার পাশে দাঁড়িয়ে দেখে। এরপর টিয়ান তাকে নিয়ে আসে তার ওয়ার্ক প্লেসে, যেটাকে স্টুডিও বানিয়ে ফেলেছে শাওয়ের জন্য। বলে এখন থেকে এই ঘরটা তোমার, এই জানালা দিয়ে লিয়ের দিকে নজর রাখতে পারবে। শাও অনুভব করে টিয়ানের হাতে বেশি সময় নেই, তাই সে সবাইকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে, এমনকি নিজের ওয়ার্ক প্লেসটাও তাকে দিয়ে দিল। তারপর লিয়ের স্পোর্টস ডেতে তার মাকে নিয়ে কয়েকটা রাউন্ড কমপ্লিট করে। দূর থেকে টিয়ান তাদেরকে চিয়ার আপ করে যাচ্ছিল। তবে শেষের রাউন্ডে, যেটা ছিল রিলে দৌড়, দেখা যায় শাও একদম হাঁপিয়ে উঠেছে। এই দেখে টিয়ান একটা ডাইনোসর কস্টিউম পরে চলে আসে, লিকে কোলে তুলে নিয়ে, আর শাওকে সাথে করে সেই দৌড়ে প্রথম হয়ে যায়। তারপর লিয়ের সেই বন্ধুর বাবাকে তুলে নিয়ে ঘুরিয়ে দেয়, আর সবশেষে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফেরে। সেই আনন্দে তারা পিকনিকের আয়োজন করে। বনের ধারে তাঁবু টানানোর দায়িত্বে ছিল টিয়ান, আর শাও বাড়ি এসেছিল ডিম নিতে। সেই ডিমগুলোকে তাদের নিজেদের চেহারার মতো আঁকে। কালি শেষ হয়ে যাওয়ায় টিয়ানের ড্রয়ারে মার্কার খোঁজে। সেখানে খুঁজে পায় টিয়ানের ডায়েরি। লেখা ছিল 2008 সালের 13 জুলাই। নানুর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে আজ অনেকদিন পর মনটা ভালো হয়ে গেল এই মেয়েটাকে দেখে। রেস্টুরেন্টের টিভির কার্টুনের সাথে কার্টুনের মতো হাস্যকর ভয়েসে ডায়লগ দিচ্ছিল। তারপর খাবার নিয়ে চলে যায়। পেছনে ঘুরে দেখার চেষ্টা করি, যতটুকু দেখতে পারলাম তার ডায়েরিতে এঁকেছি। সে ডায়েরিতে টিয়ানের আঁকা নিজের ছবিটা দেখে শাওয়ের মুখে হাসি ফুটে ওঠে। টিয়ান আরো লিখেছিল আমি ওই মেয়েটার মুখ দেখিনি, তবে একদিন তার ব্যাগ দেখে চিনতে পারি। তাকে দেখার জন্য এগিয়ে গেলে সে আমাকে ওভারটেক করে চলে যায়। সেদিন
সেদিন প্রথমবার তাকে দেখেছিলাম। সে টিচারের ভয়ে স্কুলে না ঢুকে চলে আসছিল। তাকে সাহায্য করতে আমি সোজা চলে যাই স্কুলের ভেতরে। আমার পিছু পিছু সবাই ঢুকে পড়ে। আমি শুধু তাকেই দেখে যাচ্ছিলাম। তারপর একদিন সে আমাকে নিয়ে স্লিপ কেটে পড়ে যায়। এত কাছ থেকে তাকে দেখতে পাবো কখনো ভাবিনি। ইওয়ান বলেছিল আমার পিঠে রক্ত লেগে আছে, কিন্তু আমি শুধু ভেবে যাচ্ছিলাম তার কথা। তারপর স্কুল ট্রিপে যখন ব্রিজের উপর শুয়ে আকাশ দেখছিলাম, তখন সে আমার সামনে চলে আসে। আমরা একসাথে অনেকক্ষণ বসেছিলাম। যদি সময়টা এখানেই স্থির হয়ে যেত, আজীবন এভাবেই থাকতে পারতাম। তারপর সে ডেয়ার দিয়েছিল আগামী বছর এই দিনে এখানে আসতে হবে। আমি ঠিক 1 বছর পর একই সময় চলে আসি। চলে যাওয়ার সময় শুনতে পাই চিৎকার করে আমাকে বিদায় জানাচ্ছে। তারপর একসাথে অনেকগুলো বছর কেটে যায়। 2016 সালের দিকে আমার ব্রেইন টিউমার ধরা পড়ে। ডক্টর জানায় সার্জারিটা খুবই জটিল হবে, অপারেশন থিয়েটারেই মারা যাব। আমার একটাই ভয়, আমি তার বোঝা হতে চাইনি। সে জানতে পেরেছিল আমি অসুস্থ, তবে ব্রেন টিউমারের কথা জানতে পারেনি। যোগাযোগ বন্ধ করে দিলে বাড়ি এসে আমাকে ডেকে যায়। আমি দরজা খোলার সাহস পাইনি। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সাইকেল চালাতে চালাতে চলে আসি সেই জঙ্গলে। সেদিন ছিল বর্ষাকালের প্রথম দিন। হঠাৎ বৃষ্টিতে পথঘাট পিচ্ছিল হয়েছিল। স্লিপ কেটে পড়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে অনুভব করি আমার আগের কিছুই মনে পড়ছে না। সামনের ব্রিজটার দিকে এগিয়ে যাই। সেখানে ছোট্ট একটা ছেলে আর শাও আমার জন্য অপেক্ষা করছিল। আসলে আমি সাইকেল অ্যাক্সিডেন্ট করে 8 বছর ভবিষ্যতে চলে এসেছি। পরবর্তীতে ডেথ সার্টিফিকেট দেখে বুঝতে পারি আমি 1 বছর আগে মারা গিয়েছি। মৃত্যুর কারণ ছিল ব্রেন টিউমার। মৃত্যুর আগে প্রায় সময় স্মৃতি ভুলে যেতাম, তাই ডায়েরিতে সবকিছু লিখে লুকিয়ে রেখেছি, যেন ওই ডায়েরি পড়ে আবার আমার এই ছোট্ট জীবন আর ছোট্ট পরিবার সম্পর্কে জানতে পারি। তবে এবার আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। আমি আরো একবার তোমাকে ভালোবেসেছি। যদি আবার সুযোগ পাই কোনো এক বর্ষাকাল একসাথে কাটানোর, তাহলে তুমি কি আবারও আমার অপেক্ষায় থাকবে? তারপর বুঝতে পারি খুব শীঘ্রই আমাকে অতীতে ফিরে যেতে হবে। তাই সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে স্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিতে। তখন শাও দেখে ডায়েরিতে রোদের আলো পড়ছে। টিয়ানো লক্ষ্য করে রোদের সেই প্রখরতা, আর লিয়ের মুখে সূর্যের আলো পড়তেই সে ছুটে যায় তার বাবার কাছে। বলে মেঘের রাজ্যে গিয়ে আমাকে ভুলে যেও না, তুমি শুধু আমার বাবা। আমার আঙুলের ছাপ তোমার বুকে লাগিয়ে দিলাম। আমার জন্মদিনে তোমাকে অনেক বেশি মিস করব। প্রমিস করো ফিরে আসবে। টিয়ান প্রমিস করে সুযোগ পেলে বারবার ফিরে আসবে। এরপর তারা ছুটে আসে শাওয়ের কাছে। দেখে শাওয়ের হাতে তার ডায়েরিটা। শাও বলে আমি প্রতিদিন প্রত্যেকটা বর্ষাকাল তোমার অপেক্ষায় থাকবো। তুমি আবারও ফিরে এসো। আমার বিশ্বাস আমরা আবারও এক হব। টিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে অদৃশ্য হয়ে যায়। চোখ খুলে দেখে সে হসপিটালে। সালটা হচ্ছে 2016। ডক্টর জানায় সাইকেল অ্যাক্সিডেন্ট করে জঙ্গলের মধ্যে পড়েছিলে। লোকজন তোমাকে দেখে হসপিটালে নিয়ে আসে। ব্রেন টিউমার আগের মতোই আছে। মাথায় আঘাত পাওয়ার ফলে তোমার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, তবে কিভাবে বেঁচে আছো তা বুঝতে পারছি না। সে ডায়েরিতে লিখতে থাকে অ্যাক্সিডেন্ট করে ভবিষ্যতে চলে গিয়েছিলাম নাকি স্বপ্ন দেখেছি। যাই ঘটেছে সবকিছুই খুব রিয়েল মনে হলো। এরপর কিছুটা সুস্থ হয়ে চলে আসে ওই পাহাড়ে, কারণ আজকে ছিল সেই তারিখটা। প্রতি বছর যেই তারিখে তারা ব্রিজের উপর দেখা করে, সেই বৃদ্ধ প্রতিবেশীর সাথে দেখা হয়। তাদেরকে বেশ ইয়াং মনে হচ্ছে। তার ভবিষ্যৎ বাড়ির জায়গাটা দেখে স্বপ্নটা বাস্তব মনে হয়, যেন ভবিষ্যতে লি আর শাও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সে তার বাস্তব স্বপ্নগুলোর কথা ভাবতে থাকে। লি বলেছিল তার বাবাকে ফিরে আসতে। শাও বলেছিল সে আজীবন তার অপেক্ষায় থাকবে। এই ভেবে তার মনে হয় শাও হয়তো ওই ব্রিজের উপর তার অপেক্ষায় আছে। সে জলদি ছুটে চলে ব্রিজের দিকে। দেখে শাও সত্যি সেখানে দাঁড়িয়ে আছে। বলে আমাকে ছেড়ে যেও না, আমার বিশ্বাস ছিল আমরা এক হব। টিয়ানের মনে পড়ে এই একই কথা সে ভবিষ্যতেও বলেছিল। তাকে জড়িয়ে ধরে বলে আর কোথাও যাব না। ওইদিকে ভবিষ্যতের টাইমলাইনে দেখা যায় এখন লি বেশ বড় হয়ে গিয়েছে। আজ তার জন্মদিন, তাই বাবার দেয়া ম্যাপ অনুসরণ করে চলে আসে বার্থডে গিফট খোঁজার জন্য, যেখানে ইওয়ান আগে থেকেই লুকিয়ে রেখেছিল টিয়ানের রেখে যাওয়া গিফটগুলো। গিফট নিয়ে বাড়ি চলে আসে। এবারের গিফট হচ্ছে তাদের 3 জনের একটা ছবি। তার মাকে ডেকে বলে বাবা ছবিটা ভালোই এঁকেছে, তবে আমাকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে। এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে। মুভিটা বানানো হয়েছে একটি জাপানিজ উপন্যাসের গল্প অবলম্বন করে। ওই একই উপন্যাস থেকে কোরিয়ান মুভি বি উইথ ইউ বানানো হয়েছিল।